জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায়ের তারিখ ঘোষণা আজ। মৃত্যুদণ্ড আসা প্রসিকিউশনের ট্রাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন। আগুন বোমাবাজিতে আতঙ্ক, আওয়ামী লীগের লকডাউন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতা ঠেকাতে রাজপথে বিভিন্ন দল ও সংগঠন। নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, সহযোগিতা ছাড়া প্রশ্নবিদ্ধ হবে ভোট। নির্বাচনে রেফারি হওয়ার ঘোষণা সিইসির, আচরণবিধি না মানলে তফসিলের পর ব্যবস্থা। জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। দলগুলোকে আস্থায় নিয়েই চূড়ান্ত পরিণতি চায় সরকার। দুপুরে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। এবং নতুন কুড়ি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা। শিশু কিশোরদের মেধা বিকাশে উদ্ভাবনী বিষয়েও জাতীয় প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায়ের তারিখ ঘোষণা আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জানাবেন রায়ের দিন। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, প্ররোচনা ও উস্কানি সহ ৫টি অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই বছরের ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয়। ৩ আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। রাষ্ট্রপক্ষে মোট ৫৪ জন সাক্ষ্য দেন। দায় স্বীকার করে আসামি থেকে রাজসাক্ষী হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় ২৩ অক্টোবর। প্রসিকিউশনের প্রত্যাশা শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হবে, আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মুক্তি দেওয়া হবে কিনা সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, হাইকোর্ট এলাকায় আতাউর কাউসার এবং আসাদ গেটে আছেন মাসুদুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি ট্রাইব্যুনালে আফজালের কাছে। আফজাল, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন কিছুক্ষণ মধ্যেই ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে এই মামলায় একমাত্র আসামি যিনি পরবর্তীতে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে ট্রাইব্যুনালের এজলাসে নেওয়া হয়েছে। তাকে আজকে সকাল 9:30টার দিকেই কেরানীগঞ্জের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কিছুক্ষণ আগে তাকে ট্রাইব্যুনালের এজলাসে বিচারকদের সামনে নিয়ে যাওয়া হয়েছে। আর যেটি প্রসিকিউশনের প্রত্যাশা কথা আমরা বরাবরই বলে আসছি যে এই মামলায় যখন 12 অক্টোবর থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় এবং 23 অক্টোবর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়, পুরো যুক্তিতর্ক উপস্থাপনের পুরোটা সময় ধরেই আমরা দেখেছি যে প্রসিকিউশনের তরফ থেকে চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের মোহাম্মদ আসাদুজ্জামান থেকে যেই সমস্ত প্রসিকিউটর এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষ থেকে, তারা যেটি বলেছেন যে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে। সর্বোচ্চ শাস্তি না হলে এই যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ হবে না। তার যদি অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের যদি সর্বোচ্চ সাজা হয়, তখনই কেবল জুলাই শহীদদের, আহতদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ হবে। একই সঙ্গে প্রসিকিউশন আরেকটা আবেদন করে রেখেছে, সেটি হচ্ছে যে এই মামলায় মূল যে অভিযুক্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, সেগুলো বিক্রি করে হলেও জুলাই শহীদ আহতদের যেন ক্ষতিপূরণ দেওয়া যায়, সেই আবেদনটি কিন্তু প্রসিকিউশন করে রেখেছে। সেই বিষয়েও রায়ের দিনে সিদ্ধান্ত ট্রাইব্যুনাল জানাবেন। একটি বিষয় বলে রাখি যে আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ভাগ্যে কি ঘটবে, এটি নিয়ে মানুষের মধ্যে অনেক আলোচনা রয়েছে, কৌতূহল রয়েছে। প্রসিকিউশন বলছে যেহেতু চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি দায় স্বীকার করেছেন, দোষ স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন এবং তার জুলাই আন্দোলনের সময় তিনি যেই ধরনের ভূমিকা পালন করেছেন, কোথায় কোথায় বৈঠক হয়েছে, সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো যেহেতু তিনি আদালতে স্পষ্টভাবে উপস্থাপন করেছেন, সে কারণে এবং তিনি পূর্ণাঙ্গ সত্য যেহেতু আদালতে উপস্থাপন করেছেন, সেহেতু প্রসিকিউশন সন্তুষ্ট চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে। এখন আদালত ঠিক করবেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন খালাস পাবেন কি খালাস পাবে না। যদিও প্রসিকিউশনের তরফ থেকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কোনো সাজার আবেদন প্রসিকিউশন থেকে জানানো হয়নি।
নেই। কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই এই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলা অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুলাল মামুনের মামলার রায় কবে সেই সিদ্ধান্তটি কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানাবেন। আমরা আরও খবর জানবো, আইন শৃঙ্খলার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আতাউল কাউসার। আমরা তার কাছ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরটা একটু জেনে আসি। রায়ের তারিখ ঘোষণার বিস্তারিত শুনছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেনের কাছ থেকে। আর এই রায়ের ঘোষণার যে তারিখ, সে তারিখকে কেন্দ্র করে কিন্তু যেই একটি লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, তার প্রেক্ষিতে গত 2-3 দিন ধরেই বেশ কিছু জায়গায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ককটেল ফোটানোর ঘটনা ঘটেছে। সব মিলিয়ে নাগরিকবাসী বা জনগণ বেশ আতঙ্কেই দিন কাটাচ্ছে গত কদিন ধরে রাজধানীতে। তার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থায় আছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে। এবং যে ট্রাইব্যুনালে রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে আর তারিখ জানানো হবে আজ, সে ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা অত্যন্ত কঠোর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রাইব্যুনালের মেইন গেটে আছি। এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর আর্ম পার্সোনাল ক্যারিয়ার নিয়ে সেনা সদস্যরা এখানে অবস্থান করছেন। র্যাব আছেন গেটের সামনে, পুলিশ আছে। এবং মেইন গেটে অর্থাৎ হাইকোর্টের মাজারের যে মেইন গেট, সেখানে কিছু সময় আগে আমি সরাসরি সম্প্রচার করেছি, সেখান থেকে দেখিয়েছিলাম যে সেখানে আছে বিজিবির আর্ম পার্সোনাল ক্যারিয়ার রয়েছে এবং বিজিবির সদস্যরাও সেখানে সতর্ক অবস্থায় আছেন। একই সাথে এপিবিএনের সদস্যরাও আছেন। গোটা হাইকোর্ট এলাকায় এভাবে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় আছেন, কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে কেউ ঘটাতে না পারে এবং নৈরাজ্য যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্যই তাদের এই প্রচেষ্টা। এবং এই যে প্রচেষ্টা, এটি কিন্তু শুধু হাইকোর্ট কেন্দ্রিক নয়, এটি সারা রাজধানী জুড়েই এবং সারা বাংলাদেশেই অনেকটা সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর কথা বলছিলাম, এই মুহূর্তে আসাদ গেটে আছেন আমাদের আরেক সহকর্মী মাসুদুর রহমান। সেখানে যেতে চাই সেখানকার সর্বশেষ তথ্য জানতে। আসাদ গেটে এই মুহূর্তে চলছে র্যাবের চেকপোস্ট। তারা আসাদ গেট দিয়ে যে সকল গাড়িগুলো গাবতলীর দিকে যাচ্ছে সেই গাড়িগুলো থামিয়ে তারা চেক করছে এবং সন্দেহজনক কিছু আছে কিনা সেটি তল্লাশি করছে। এর আগে র্যাবের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে রাজধানীতে তাদের 40টির বেশি চেকপোস্ট রয়েছে এবং 70টির বেশি টহলের মাধ্যমে তারা যে তাদের আইন শৃঙ্খলা সেটি তারা বজায় রেখেছে এবং কোনো ধরনের এখন পর্যন্ত তারা কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের অবৈধ জিনিসপত্র সহ কাউকে এখন আটক করতে পারেনি, তেমন কেউ রাজধানীতে আজকে চলাচল করেনি। এর আগে আমরা দেখেছি ধানমন্ডি 32 নম্বর ঘিরে সেখানেও কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে এবং বিজিবি সেনাবাহিনীর পক্ষ থেকে পুরো রাজধানী জুড়ে তারা তাদের যে টহল কার্যক্রম সেই টহল কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। পুলিশের পক্ষ থেকেও র্যাবের মতোই বিভিন্ন জায়গায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সেই অস্থায়ী চেকপোস্টে বিভিন্ন সন্দেহভাজন যাদের মনে হচ্ছে তাদেরকে তারা চেক করছে। আজকে পুলিশের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ দলের লোকজন তারা নিজেদেরকে অসুস্থ রোগী বলে মেডিকেলের কাগজপত্র হাতে নিয়ে তারা রাজধানীতে প্রবেশের চেষ্টা করেছে এবং তারা সেইভাবে এসে তাদের যে বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কার্যক্রম করার চেষ্টা করেছে, কিন্তু তারা বিভিন্ন জায়গায় সেটি প্রতিহত করতে পেরেছে, যে কারণে ঢাকায় কোনো ধরনের এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক এবং আমাদের এই মুহূর্তে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আমরা সেখানে একটু যেতে চাই। জানতে পেরেছি যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় 17 নভেম্বর অর্থাৎ সোমবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুলাল মামুন সাবেক আইজিপি, সেই মামলার রায় 17 নভেম্বর সোমবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছুক্ষণ আগেই রায়ের এই তারিখ ঘোষণা করেছেন এবং রায়ের তারিখ যখন ঘোষণা করা হয় তখন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুলাল মামুন তিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, তিনি কিন্তু কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ তাদের যে
প্রসিকিউশন টিম তারা সবাই কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। একই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে তারা যেহেতু পলাতক রয়েছেন, তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি কিন্তু উপস্থিত ছিলেন। অর্থাৎ আমরা যদি ট্রাইব্যুনালের সিদ্ধান্তটা অর্থাৎ রায় ঘোষণার তারিখটা যদি আবার বলি, আগামী 17 নভেম্বর জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায়, অর্থাৎ জুলাই আগস্টে যে 1400 জন মানুষকে শহীদ করা হয়েছে, প্রায় 25 থেকে 30 হাজার ছাত্র জনতাকে আহত করা হয়েছে, সেই মামলা অর্থাৎ জুলাই আগস্টের প্রথম কোনো মামলার রায়ের জন্য 17 নভেম্বর সোমবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আর প্রসিকিউশনের প্রত্যাশা, এর আগে আমি বরাবর বলেছি, যখন 10 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত এই মামলায় প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করেছে। প্রসিকিউশন মোট 5 দিন যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। 5 দিন যুক্তিতর্ক উপস্থাপনের পুরোটা সময় জুড়ে আমরা দেখেছি যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড তারা চেয়েছেন। একই সঙ্গে সম্পূরক তারা একটি আবেদন করেছেন। সেই আবেদনটি হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে জুলাইয়ে যারা আহত হয়েছেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার একটি আবেদন কিন্তু প্রসিকিউশন করে রেখেছে। এবং এই মামলায় অ্যাটর্নি জেনারেল যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। অ্যাটর্নি জেনারেল যখন যুক্তিতর্ক উপস্থাপন করেন, তখন অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন, যদি জুলাই আগস্টে যে বর্বরতা চালানো হয়েছে পুরো রাষ্ট্রীয় মেকানিজমে, অর্থাৎ রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞের সর্বোচ্চ সাজা যদি নিশ্চিত করা না হয়, তাহলে ভবিষ্যতে এরকম ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, বা ভবিষ্যতে যে সরকারগুলো ক্ষমতায় আসবে তারা আবারও ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং বিশ্ব ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে নজির স্থাপন করার জন্য হলেও এই যে জুলাই আগস্টের যে বর্বরতা, হত্যাযজ্ঞ, গণহত্যা, এই জন্য শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি তারা চেয়েছেন। এবং প্রসিকিউশনের তরফ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা থেকে শুরু করে সবারই একটি আগ্রহ ছিল যে চৌধুরী আব্দুল্লাল মামুন সেই সময়ের, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলন যখন চলছিল সেই সময়ের তিনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন, অর্থাৎ আইজিপি ছিলেন, এবং যে হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছে সেই অপরাধের দায় সবচাইতে বেশি পুলিশ প্রশাসনের। সে কারণেই চৌধুরী আব্দুল্লাল মামুনের ভাগ্যে কি ঘটবে এটি নিয়ে জানার আগ্রহ ছিল। তিনি যেহেতু আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সেই কারণে, এবং তিনি যে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং তিনি পূর্ণাঙ্গ সত্য উপস্থাপন করেছেন। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যদি কোনো আসামি রাজসাক্ষী হতে চান এবং তিনি যদি পূর্ণাঙ্গ সত্য অর্থাৎ ফুল ট্রুথ অর্থাৎ ফুল ডিসক্লোজার দেন, তাহলে যদি আদালত সন্তুষ্ট হন তাহলে সেই আসামিকে ক্ষমা করে দেয়া বা মাফ করে দেয়া বা সাজা কমানো বাড়ানোর সেই তারা করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছেন যে রায় ঘোষণার অর্থাৎ রায়ের তারিখ ঘোষণার পরে চিফ প্রসিকিউটর থেকে শুরু করে প্রসিকিউশন টিমের অন্য সদস্যরা রয়েছেন এবং তারা এখন গণমাধ্যমের ব্রিফ করবেন। আমরাও তাদের বক্তব্য, তাদের প্রতিক্রিয়াটা একটু শুনতে চাই এবং আজকে আদালতের রায়ের ঘোষণার দিন ধার্যের বিষয়টি আমরা একটু চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তাদের কাছ থেকে জানতে চাই। একটু আগায় আরেকবার বলে রাখি যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যে মামলায় আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাল মামুন, সেই মামলার রায় 17 নভেম্বর ঘোষণা করবেন। কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি চলে যাচ্ছি চিফ প্রসিকিউটরের বক্তব্যে। ঠিক আছে, প্লিজ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন। যে মামলার ব্যাপারে আপনারা তথ্য জানার জন্য এসেছেন সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা কিছু প্রয়োজনীয় তথ্য জানাতে চাই। তা আপনারা অনুগ্রহ করে একটু শব্দ বন্ধ করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে আইসিটিবিজি কেস নাম্বার 2/2025 সেই মামলাটির আজকে
একটা নির্ধারিত তারিখ ছিল। সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুন, তিনজন আসামির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে 2024 সালের বাংলাদেশে সংগঠিত যে ম্যাসাকার এবং মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। দীর্ঘ পথ পরিক্রমা শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17ই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। ইনশাল্লাহ আগামী 17ই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। এই মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে আমাদের প্রসিকিউশনের যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি, আমাদের তদন্ত সংস্থার যে সমস্ত তদন্তকারী কর্মকর্তাবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য, তাদের প্রতি, ভিকটিম পরিবার, সাক্ষী যারা দিয়েছেন, যারা নেপথ্যে কাজ করেছেন, সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই বিচার প্রক্রিয়ায় আমাদেরকে পেছনে থেকে সমর্থন করেছেন, সাহস জুগিয়েছেন, তথ্য দিয়েছেন এবং ধৈর্য ধরে আজকে এই মামলাটিকে রায়ের পর্যায় পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে ভূমিকা পালন করছেন, সেই গোটা জাতির প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। তা আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আমাদের কথা শোনার জন্য। আমরা এখন আর অতীতে বহুবার আপনাদের এই বিষয় নিয়ে কথা বলেছি, কি অভিযোগ ছিল। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। একটু এই রায় ঘোষণার দিন ধার্যকে কেন্দ্র করে দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এখানে আপনার কাছে মনে হয় কিনা যে এটি থ্রেট টু জাস্টিস বা এরকম কিছু বিচারকে সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। দেশে সরকার আছে, রাষ্ট্র আছে, জনগণ আছেন, তারা সব কিছু ভালো বোঝেন এবং যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনো দিন ছিল না, হবেও না। আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম, তাদের প্রজ্ঞা, তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। দেশের সরকারের বিভিন্ন সংস্থা, বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না এবং সব কিছু স্মুথলি হবে, বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। মানে আমরা দেখছি ওনারা জাতিসংঘে অভিযোগ দিচ্ছেন এই মুহূর্তে, এই সময় এসে, আর ওনারা বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন নানাভাবে। যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন। এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল। আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং তারা যত খুশি প্রশ্ন করতে পারেন। আইন তার নিজস্ব গতিতে চলবে, ন্যায় বিচার তার নিজস্ব গতিতেই চলবে। থ্যাংক ইউ। কথা বলছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি যেটি বলছেন যে তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হচ্ছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা
অর্থাৎ মৃত্যুদণ্ড সেটিই হবে, এমনটি তারা প্রত্যাশা করেছেন এবং তিনি সুবিচার চেয়েছেন। এবং এই বিচার প্রক্রিয়া নিয়ে যারা অনেকেই প্রশ্ন তুলছেন তাদেরকে তিনি বারবারই যেটি বলছেন যে তারা যে তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন সেই তথ্য প্রমাণ পৃথিবীর যে কোনো আদালতে যদি উপস্থাপন করা হয় তাহলে এই যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে অপরাধ সেটি প্রমাণিত হবে। আর যেটি বারবারই প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে বাইরে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ধার্যকে কেন্দ্র করে, এগুলো করে আসলে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। এই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দেখতে চায়। বাইরে নৈরাজ্য করে বিচারকে প্রশ্নবিদ্ধ করে এই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে যারা জড়িত, হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, তাদের বিচার বানচাল করা যাবে না। এবং 17 নভেম্বর দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, জাতি ন্যায় বিচার পাবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের শিকার যারা আহত শহীদ তারা ন্যায় বিচার পাবে, এমনটি প্রত্যাশা করছেন চিফ প্রসিকিউটর। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকার বাইরেও কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত জানাতে রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি, বরিশালে অপূর্ব অপু এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি শুরুতে যাচ্ছি রকির কাছে। রকি, আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা তারা বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে, তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং আপনারা দেখছেন যে এখন রাজশাহী মহানগরের যে অক্টোর মোড় এলাকা আছে সেই অক্টোর মোড় এলাকায় তাদের সেই কর্মসূচিটি চলছে। এবং আমরা কিন্তু এর আগে সাহেববাজার, এর আগে রেলগেট, পাশাপাশি লক্ষ্মীপুর, এভাবে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়ে তাদের কর্মসূচিগুলো পালন করছেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু যে আওয়ামী লীগের লকডাউন ডাকা হয়েছে, এখানে কিন্তু রাজশাহীতে সব কিছু স্বাভাবিকভাবে চলছে, যানবাহন যেমন স্বাভাবিক চলছে, দোকানপাট সব খোলা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে এখানে 7 জনকে আটক করা হয়েছে। এরই মধ্যে এই নাশকতার পরিকল্পনার অভিযোগে 7 জনকে পুলিশ আটক করেছে এবং এই 7 জন আটকের মধ্যে 4 জনকে আটক করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে, পাশাপাশি 3 জনকে আটক করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। আপনারা জানেন যে জুলাই আগস্ট হত্যা মামলার যে রায়, বিশেষ করে শেখ হাসিনা, কামাল, মামুন সহ তাদের রায় ঘোষণা করা হবে আগামী 19 নভেম্বর। এবং সব কিছু মিলিয়ে যদি বলা যায় এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগ বা এর সহযোগী অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে মিছিল বা মিটিং করতে আমরা দেখিনি। সব মিলে আমাদের বলা যায় যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানিয়েছেন আবু সুফিয়ান এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে, সাদা পোশাকে এখানে পুলিশ থাকছে, সব কিছু এখানে শান্তিপূর্ণভাবেই সব স্বাভাবিকভাবে চলছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি বরিশালের সহকর্মী অপূর্ব অপুর কাছে। সকাল থেকে আজকে শহরের সদর রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর এখানে প্রথমে অবস্থান কর্মসূচি করে, তারপর বিক্ষোভ মিছিল করে। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 12টার দিকে এখানে শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে এই মুহূর্তে এখানে স্লোগানে মুখর রেখেছে। ঠিক এই মুহূর্তে তারা স্লোগানে মুখর রেখে সবার সাথে দাবি তুলছেন। তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগ দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতেই আজকে তাদের এই ছাত্র জনতার এখানে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে। এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কিছুক্ষণ বাদে বিএম কলেজে গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন এখানকার উদ্যোক্তারা। এর ঠিক পেছনে অর্থাৎ অশ্বিনী কুমার হলের সামনের যে চত্বরটি, সেখানে জামায়াতে ইসলামের বরিশাল মহানগরের নেতারা অবস্থান কর্মসূচি করছে এবং তারা যেটি বলছেন, মহানগরের আমির জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি গণমাধ্যম কর্মীদের কাছে বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কোনো নৈরাজ্য কিংবা যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্যই তারা সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি করছে, যাতে কোনো ধরনের কেউ অপ্রীতিকর ঘটনা বা নৈরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো নৈরাজ্য করতে না পারে, সেই দাবিটি তুলেছে এখানকার
এখানকার জামায়াতের নেতারা। অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের বাড়তি তৎপরতা লক্ষ্য করেছি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছে। বরিশাল থেকে আমার কাছে এতটুকু খবর ছিল। আমরা যেতে চাই খুলনায় রয়েছে সহকারী আব্দুল্লাহ আল মামুন রুবেলের কাছ থেকে জানবো খুলনার খবরাখবর। খুলনায় কিন্তু গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল বসিয়েছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানে কিন্তু প্রতিটি সড়কে এবং প্রতিটি মোড়ে কিন্তু আমরা দেখছি পুলিশ, যৌথ বাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিচ্ছেন এবং যেখানে সন্দেহজনক কিছু হলে সেটি কিন্তু আসলে তল্লাশি করছেন। সকাল থেকে আমরা দেখছি খুলনার প্রতিটি পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর এরকম কঠোর অবস্থান এবং একই সঙ্গে আমরা যদি বলি শহরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে স্বাভাবিকভাবে সকল যানবাহন চলাচল করছে। আমরা এই মুহূর্তে নগরীর শিববাড়ি মোড়ে রয়েছি। এই মোড়টিতে কিন্তু আমরা এই মুহূর্তে যৌথ বাহিনী টহল দিচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখছি যে কিছু সময় পর পর এখানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অর্থাৎ নৌবাহিনী বা পুলিশের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে এখানে অবস্থান করা হচ্ছে। একটু যদি বলে থাকি আজকে কিন্তু এই যে কর্মসূচি আওয়ামী লীগ ডেকেছিল তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু এখানে কর্মসূচি পালন করছে। স্বেচ্ছাসেবক দল কিন্তু এখানে অবস্থান করছিল এত সম্ভবত। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থানের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা, বরিশাল এবং রাজশাহী থেকে। সময় সংবাদে আরও থাকছে, মৃত্যুর 13 বছরেও এক বিন্দু কমেনি জনপ্রিয়তা। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশপল্লীতে ভক্ত স্বজনরা, সমাধিতে ফুলেল শ্রদ্ধা। রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর রেফারির ভূমিকায় থাকবে ইসি। তবে দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে এই কথা বলেন সিইসি। নির্বাচনে খেলবেন আপনারা হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায়, নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আমরা আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল। আমরা প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এটা দিতে হবে। মূলত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আমাদের দরকার হবে। জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড। তবে ভাষণের সুনির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি। সময় সংবাদে আরও থাকছে, নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা ঘোষণা ভারতের। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ মোদির। ইসলামাবাদের হামলায় ঘটনায় আটক 1। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে শিশু কিশোরদের মেধা বিকাশে জাতীয় প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন কুড়ি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে কথা বলেন তিনি। এ সময় 20 বছর পর নতুন কুড়ি চালুর মাধ্যমে শিশু কিশোররা নিজেদের আবিষ্কারের সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এটা পুরো জিনিসটা হলো নিজেকে আবিষ্কার করা। এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল। প্রযুক্তির প্রতিযোগিতা, এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে নতুনটা চমক দিচ্ছে, তা সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে, তার জন্য প্রতিযোগিতা। কী কী জিনিস এই প্রযুক্তি, তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা, কে কে আসবে, আমরা সব দিক থেকে আনতে চাই। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। দুপুরে গাজীপুরের নুহাশপল্লীতে তার সমাধিতে পুষ্পাঞ্জলি দেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার 2 ছেলে। দূর দূরান্ত থেকে ভক্তরাও এসেছেন প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে। দেশের বাইরের খবর, নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। ভারত জুড়ে সতর্কতার মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। অন্যদিকে ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। এশিয়া কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে আজ নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। বড় লড়াইয়ের আগে এই ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে বদ্ধপরিকর ক্যাবরেরা বাহিনী। নেপালের বিপক্ষে সবশেষ ম্যাচ ড্র করলেও ঘরের মাঠে জয়ের প্রত্যাশা লাল সবুজের। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় 17 নভেম্বর। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের, খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। আগুন বোমাবাজিতে আতঙ্ক, আওয়ামী লীগের লকডাউন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। নাশকতা ঠেকাতে রাজপথে বিভিন্ন দল ও সংগঠন। এবং জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। দলগুলোকে আস্থায় নিয়েই চূড়ান্ত পরিণতি চায় সরকার। দুপুরে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন তারেক হাসান শিমুল। ধন্যবাদ মনির। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।